আমরা এখন শুনব মেদিনীপুরের স্বনামধন্য একজন নৃত্যশিল্পী পূজা চ্যাটার্জির কাছে নারী দিবস নিয়ে কিছু মূল্যবান কথা। তিনি একাধারে যেমন নৃত্যশিল্পী, একাধারে মডেল, একাধারে আবার স্কুল শিক্ষিকা, নানান প্রতিভা তার মধ্যে। আমরা এখন শুনব তার কাছে নারী দিবস নিয়ে কিছু কথা। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষের সাক্ষাৎকার নিতে এসেছি যিনি একাধারে নৃত্যশিল্পী, মডেল, স্কুল শিক্ষিকা, আবার মা। উনি কেউ নন, উনি আমাদের মেদিনীপুরেরই একজন স্বনামধন্য নৃত্যশিল্পী পূজা চ্যাটার্জি। এবং আমাদের মেদিনীপুর শহরে কেয়ার সেটের যে অদ্বিতীয়ার প্রথমবারে যখন হয়েছিল তখন উনি ওটাতে অংশ নিয়েছিলেন। তো ওনার কাছ থেকে জেনে নেব আন্তর্জাতিক নারী দিবস নিয়ে ওনার কি মতামত, এবং বর্তমান সমাজে আমাদের মেয়েদের অবস্থান, নারী স্বাধীনতা, এইসব নিয়ে ওনার কি ভাবনা চিন্তা। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি পূজা চ্যাটার্জি। তো উনি আমার সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে অলরেডি বলেই ফেলেছেন। তো সেই সূত্র ধরেই আমার বলা যে ওনার যে এই নতুন প্রজেক্ট নারী দিবসের সম্পর্কে, নারীদেরকে নিয়ে, বিভিন্ন ধরনের নারীদেরকে নিয়ে একটা প্রতিবেদন, তো সে জায়গায় উনি যে আমাকে মনোনীত করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আজকের যুগের নারী আমরা, তো তাই আমরা সবই পারি। তাই জন্য আমি একাধারে শিক্ষিকা, একাধারে নৃত্যশিল্পী এবং একাধারে মা। তো সেই জায়গাটা থেকে আমি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় যখন যে জায়গাটা যেরকমভাবে প্রাধান্য দেওয়া উচিত সেইভাবেই আমি প্রাধান্য দিয়ে কাজ করে থাকি। তাই যখন আমি শিক্ষিকা হিসেবে হচ্ছে দেওয়ার মতো সময়, সেই জায়গাটা আমি শিক্ষিকা হিসেবেই সময় দিই। আবার সেই অবস্থায় যখন ঘরে সময় দেওয়ার দরকার আমার সন্তানকে, তখন আমি মা হিসেবে তাকে সময় দিই। এবং পরবর্তী ক্ষেত্রে নিজে যেহেতু নাচটাকে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই, তো তাই জন্য নৃত্যশিল্পী হিসেবে যে জায়গাটায় তখন প্রোগ্রাম বা যে কোনো অনুষ্ঠান বা যে জায়গায় দরকার, তখন আমি নৃত্যশিল্পী হিসেবে নিজেকে সময় দিতে থাকি। তাই আজকের যুগের নারী, তাই আমরা সবই করতে পারি। আচ্ছা ম্যাডাম, আপনি এক্স্যাক্ট কত বছর বয়স থেকে নাচ শিখছেন? আমি আমার ধরুন 3-3.5 বছর বয়স থেকে নাচটার প্রতি ভালোবাসা শুরু হয়েছিল। এবং সেই সময় থেকে আমার বাবা মার ইচ্ছাতেই আমি নাচটা করতে শুরু করেছিলাম এবং সেই নাচটা আজও আমি কন্টিনিউ করে যাচ্ছি। আচ্ছা, আপনার মানে প্রথম শিক্ষাগুরু কে নাচ? প্রথম শিক্ষাগুরু আমি মেদিনীপুরেই সবিতা সাহার কাছে নাচে আমার হাতে করি। এবং তার পরবর্তীতে আমি আমার মাধ্যমিক দেওয়ার বয়স পর্যন্ত আমি সবিতা সাহার কাছেই নৃত্যগুরু হিসেবে আমি ওনাকে পেয়েছিলাম। এবং পরবর্তীতে মেদিনীপুরের আরও একজন স্বনামধন্য নৃত্য শিক্ষিকা ছিলেন দোলা সাহা, তার কাছে আমি আমার নৃত্য চর্চা কন্টিনিউশন করেছিলাম। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এনারা দুজনে আমাকে যেভাবে মানে সেই সময় থেকে ইয়ে করেছেন আর কি, শিক্ষা দিয়েছেন, সেই জন্য আজকের যুগে আমি একজন সফল নৃত্য শিক্ষিকা হিসেবে আপনাদের সামনে নিজের প্রতিভাকে তুলে ধরতে পেরেছি। আচ্ছা ম্যাডাম, আমরা একসময় জানতাম যে মেয়েদের নাচ শেখা বা ধরুন মানে কোনো ফাংশানে মেয়েদের সেখানে গিয়ে পারফর্ম করা ওপেন স্টেজে, সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে দেখা হতো না। বিশেষ করে ধরুন আমাদের মধ্যে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারে কিন্তু একদম ভালো দৃষ্টিতে দেখা হতো না। এবং সেই সমস্ত মেয়েদেরকে একটা আলাদা রকম মানে পর্যায়ে ফেলা হতো, প্রযুক্তি করা হতো। কিন্তু সময় তখন অনেক বদলেছে, আর আপনি নিজেও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এই জগতের সঙ্গে রয়েছেন এবং বহু জায়গায় আপনি পারফর্ম করেছেন, করছেন। তো আপনার কি অভিজ্ঞতা, মানে আপনি যে কাজটা করতে গিয়ে কি কখনো কি আপনাকে কোনো মানে সেরকম অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বা কোনো কটূক্তি শুনতে হয়েছে অ্যাজ এ উম্যান?
না, কখনোই এরকম কোনো সমস্যার আজ অব্দি আমাকে সম্মুখীন হতে হয়নি। আমি মেদিনীপুর এবং মেদিনীপুরের পার্শ্বস্থ বিভিন্ন অঞ্চলে হচ্ছে পারফর্ম করতে গিয়েছি। তো সেই জায়গা থেকে কখনো আমার এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার জামানায় আমরা জানি প্রত্যেকেই যে আমরা যখন যেখানে যেরকমভাবে অনুষ্ঠান করে থাকি সেটা পরবর্তীভাবে সমাজে বহুলভাবে চর্চিত হয়, যে সেই পারফরমেন্সটা সেখানেই সীমাবদ্ধ থেকে যায় না এবং পরবর্তীভাবে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে ওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেই জায়গায় যে কোনো জায়গায় যে কেউ ঘরে বসে সেই জায়গার জিনিসগুলো আমরা প্রত্যেকেই দেখতে পাই, সেটা পরিবারবর্গ হোক এবং আমার অন্যান্য আর যা যা প্রোফাইলের লোকজনেরা হোক, সেটা সবাই দেখতে পায় এবং তাদের কারোর কাছেই কোনো রকম সেটা নেগেটিভ কোনো ইম্প্যাক্ট দেয়নি। তার ফলে আমি আজ অব্দি আমার এই মানে কার্যের জন্য কোনো রকম কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পাইনি। আচ্ছা, আপনি তো নাচের পাশাপাশি মডেলিংও করেন, তো মডেলিং জগতে আপনি কত বছর এসেছেন? তো মডেলিং জগতে আসার আমার সেরকমভাবে কোনো অফিসিয়াল ওয়েতে কোনো হাতে খড়ি নেই। তো এমন নয় যে আমাদের মেদিনীপুরে কোনো সেরকম কর্মশালা আয়োজিত হয়েছিল, এরকমও কিছু না। তো নিছক শখের বশতই মেদিনীপুরে কেয়া সেট আয়োজিত যে অদ্বিতীয়া কন্টেস্ট হয়েছিল তাতে আমি পার্টিসিপেট করি এবং তাতে আমি একটা সেকেন্ড রানার আপের মানে পজিশনও হচ্ছে পেয়েছিলাম এবং সেটার থ্রু দিয়েই পরবর্তীতে শারদ নন্দিনী বলে মেদিনীপুরে আরও একটা কম্পিটিশান আয়োজিত হয়েছিল এবং সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে একটা পুরস্কার অর্জন করেছিলাম এবং তার পরবর্তীতে এইভাবেই ধীরে ধীরে জার্নিটা শুরু হয় এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন WMPS এর পক্ষ থেকে আরও একটি ফ্যাশন শো আয়োজিত হয়েছিল, সেখানেও আমি পার্টিসিপেট করেছিলাম এবং উইনার হয়েছিলাম। তারও হচ্ছে মোমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আমি আরও অনেকগুলো মিউজিক ভিডিওর কাজ করেছিলাম এবং সেগুলো থেকেও যা যা পুরস্কার এবং সম্মাননা রিলিজ উইন্ডোর পক্ষ থেকে যা যা আমি পেয়েছিলাম সেগুলো আপনারা সমস্তটাই দেখতে পাচ্ছেন। এবং আরও একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে মেদিনীপুরের ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন মানে যেটা আমরা প্যাম বলে জানি, সেটাতেও ওনারা একটা বাৎসরিকভাবে একটা শারদীয়ার একটা ফটোশ্যুট করে থাকেন এবং সেটা একটা প্রতিযোগিতামূলকভাবেই হয়। তো সেটা থেকেও আমি পার্টিসিপেট করে হচ্ছে বিভাগে তৃতীয় পজিশন অর্জন করেছিলাম। তো এভাবেই নিছক শখের বসেই শুরু করতে করতে অনেকটা পথই এগিয়ে আসা, শিক্ষিকা এবং মা এবং মডেলিং বলুন বা ড্যান্সার বলুন বিভিন্নভাবে ব্যালেন্স করে চলে আজ অব্দি যতটা আসা সম্ভব সেভাবেই এসেছি এবং ভবিষ্যতেও আশা রাখি আরও কিছু জায়গায় হয়তো পার্টিসিপেট করার সুযোগটা আমি হয়তো পেয়ে থাকি। আচ্ছা, আপনি তো একজন সাকসেসফুল মডেল, এবারে মডেলিং যে বিষয়টা এটাও কিন্তু একসময় খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন অনেক মেয়েদেরকে আমরা দেখছি তারা মডেলিংয়ের জগতে আসছে এবং এটাকে তারা প্রফেশন হিসাবে নিচ্ছে এবং অনেক মানে সেলিব্রিটি মডেলও আছে যাদেরকে অনেকে আইকন হিসাবে নেয়। তো এখন কি মনে হয় আপনার কি মেন্টালিটিটা পাচ্ছে যে আগে ভদ্র পরিবারের মেয়েরা বা বউরা এসে মডেলিং করবে, কোথাও তো হচ্ছে আপনার যে মানসিকতার পাল্টেছে মডেল হিসাবে বা বাড়ি মেয়েরা যে মডেলিং শিখবে বা র্যাম্পে হাঁটবে এই বিষয়ে কি মেন্টালিটি কিছু চেঞ্জ হয়েছে? হ্যাঁ, অবশ্যই মেন্টালিটি যুগের সাথে সাথে তো পরিবর্তন হয়েছে, সেটা তো একদম মানে বলার আর বাদ রাখে না। তো অবশ্যইভাবে ইয়ে হয়েছে এবং এটা ভেবে রাখতে হবে যে প্রত্যেকের মানসিকতার উপর ডিপেন্ড করে যে আমরা নিজেরা নিজেদেরকে কতটা তুলে ধরবো। মানে মডেলিং হিসেবেই অনেক রকম কাজ হয়, তো সেই কাজের থ্রু দিয়ে নিজেকে কতটা ক্যামেরার সামনে মেলে ধরবো, কীভাবে করব, সেটা নিজস্ব রুচির ওপর ডিপেন্ড করে এবং কোন পরিবার থেকে বা কীভাবে কাজটাকে করছি সেটার উপর ডিপেন্ড করে এবং অবশ্যইভাবে যাদের সাথে কাজ করছি তাদের মানসিকতার উপর ডিপেন্ড করে। তো মডেলিং করাটা অবশ্যই খারাপ জিনিস নয় এবং অবশ্যই সেটা পরিবারের মানে এগেনস্টে গিয়ে করতে হয় বা পরিবারকে মানে না জানিয়ে করতে হয়, ব্যাপারটা এরকম কিছু না। ব্যাপারটা অবশ্যই ব্যালেন্স ওয়েতে করতে গেলে সমস্তটাই করা যায় এবং নিজেকে যদি ওয়েল ব্যালেন্সডভাবে আপনি তুলে ধরতে পারেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাকে বুঝবে এবং আপনার পরিবারও আপনাকে বুঝবে, সে জায়গায় কোনো মানে নেগেটিভ ফিটির কোনো জায়গা থাকে না। আচ্ছা, আপনি তো একটা মানে শিক্ষিত মানে একদম মানে হেড মিস্ট্রেস স্কুলে,
তো আপনি যে মডেলিং করেন, তো সেক্ষেত্রে কি আপনার মানে কর্মস্থলে বা আপনার যে কলিগস রয়েছে বা আপনি যেখানে যে এইচএমএ গ্রেড রয়েছেন স্কুলে, তো যে আমাদের দিদিমণি তিনি আবার মডেলিংও করেন, তো এইরকম কি কোনো কিছু আপনাকে শুনতে হচ্ছে যে একজন স্কুলের শিক্ষিকা, সে স্কুলে আবার মানে হেড মিস্ট্রেস, আবার সে বাচ্চাদের পড়ায়, আবার এই সমস্ত করে, এইরকম কোনো কিছু কি আপনাকে শুনতে হচ্ছে কখন? না, কখনোই এরকম শুনতে হয়নি। শুনতে হচ্ছে মানে কি, সব কথাই তো হয়, এবার কথাটা আপনি কিভাবে বলছেন সেটা বলার উপর ডিপেন্ড করে। তো কথা হচ্ছে, এবং সবাই খুব মানে আমাকে এর জন্য খুবই মানে কি বলবো, সবাই খুব পজিটিভ ওয়েতেই নেয় এবং সবাই বলে যে পরবর্তী কাজ কবে দেখবো, পরবর্তী কি ভিডিও আসছে বা কোনো মিউজিক অ্যালবাম আসছে কিনা। তো তার ফলে সবাই আমার কাজটাকে খুব পজিটিভ ওয়েতেই নেয়। তো হচ্ছে সেক্ষেত্রে আমার কলিগসরা, আমার স্টুডেন্টরা এবং তাদের যারা পরিবারবর্গ রয়েছেন, লোকাল লোকজন, সবাই আমার এই কাজটাকে যথেষ্ট পজিটিভ ওয়েতেই দেখেন এবং তারা কখনোই কোনো রকম এই কাজের জন্য আমাকে বিন্দু বিসর্গ যে খারাপ নজরে দেখেন, এরকম কোনো ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত, এবং ভবিষ্যতেও তারা কখনো মানে এরকম কিছু করবে বলে আমার মনে হয় না, কারণ আমি নিজে জানি আমি নিজেকে কতটা তুলে ধরতে পারি। আচ্ছা ম্যাডাম, এই যে বর্তমান সমাজে যে আমরা দেখছি যে নারী আন্দোলন, নারী স্বাধীনতা আন্দোলন, বা বিভিন্ন ক্ষেত্রে যে বাড়িতে যে মহিলারা যে নির্যাতিত হচ্ছে, সে শ্বশুর বাড়িতে হোক বা কর্মস্থলে হচ্ছে, তো মানে সে ডোমেস্টিক ভায়োলেন্স বা সেক্সুয়াল যে হ্যারাসমেন্টগুলো ঘটছে, এবং সেক্ষেত্রে তারা কমিশনে যায় বা হ্যারাসমেন্ট সেরে যাচ্ছে, সব কিছু করছে। কতটা কি সেটা মানে পজিটিভ হচ্ছে আমি জানি না, বা কতটা আদৌ তারা কতটা মানে জাজমেন্ট পাচ্ছেন খুব ভালোইতে। তো আপনি যেহেতু আমি শিক্ষিত মহিলা, তো শিক্ষিত মহিলা হিসেবে আপনার কি মনে হয় না যে আমি নিজে একজন শিক্ষিত মহিলা হয়ে আর একজন যে আমার মানে পাশের বাড়িতে থাকে বা আমার বাড়িতে কাজ করতে আসে, বা আমি যেখানে যাই যে অন্তত কাজ চাকরি করতে যাচ্ছি, সেইখানে হয়তো গ্রামাঞ্চলে থাকে, মানে সে হয়তো অতটা সে মানে কি বলবো, মানে আধুনিক সমস্ত ব্যাপার স্যাপারের সঙ্গে সে ওয়াকিবল না বা অশিক্ষিত, সে তো আমারই বয়সে, কিন্তু সে ডিপ্রাইভ হচ্ছে বিভিন্নভাবে। সে হয়তো তার হয়তো ইচ্ছে ছিল পড়াশোনা শিখবে, সে পারছে না। সে হয়তো চেয়েছিল তার ছেলে মেয়েকে ভালো করে মানুষ করবে, তাকে মানে মানুষের মতো মানুষ করবে, সে পেরে উঠতে পারছে না। বা সে তার পরিবার স্বামীর দ্বারা বা অন্যান্য সদস্যদের দ্বারা সে সবসময় অত্যাচারিত হচ্ছে, বা সমাজে অন্যান্যভাবে সে অত্যাচারিত হচ্ছে। তো সেক্ষেত্রে একজন শিক্ষিত মহিলা হিসাবে মানে এগিয়ে যাওয়া বা তাকে সাহায্য করা, বিষয়টা কি, যেহেতু আমরা বলি যে নারী আন্দোলন যে এটা হচ্ছে, এটা এক্ষেত্রে পুরুষদের একটা ভূমিকা আছে, যে ছেলেরা চায় না যে মেয়েরা এগিয়ে যায়, এবং নারী আন্দোলনটা কিন্তু মেনলি পুরুষদের বিরুদ্ধে। কিন্তু এখানে কি মেয়েদের একটা ভূমিকা নেই? শিক্ষিত মহিলা যারা, যে তাদেরও কি কোনো ভূমিকা নেই? যে না, তারা যে সমস্ত মেয়েরা অত্যাচারিত হচ্ছে, বিভিন্ন পরিবারে সে যে কাজের লোক যে বাড়িতে কাজ করতে গিয়ে সেখানেও সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, বা বাড়িতে স্ত্রী যে বিশেষ করে বস্তি অঞ্চল বা গ্রাম অঞ্চলের দিকে, সেখানে সে বিভিন্নভাবে সে যে শিকার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের, স্বামীর দ্বারাও বা পুত্রের দ্বারাও বা ফ্যামিলির অন্যান্য আদার্স মেম্বার্সদের দ্বারাও। তাহলে একজন শিক্ষিত হলে তার তো উচিত যে তার হয়ে সওয়াল করা, তার হয়ে কোর্টে গিয়ে বা থানায় গিয়ে সওয়াল করা বা তার পাশে দাঁড়ানো। সেটা কি হচ্ছে, বা আপনি একজন শিক্ষিত মহিলা হিসেবে আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই যদি আমার সামনে বা আমার পার্শ্বস্থ এরিয়ায় যদি এরকম কোনো মহিলা বা কারোর যদি পরিস্থিতি অনুযায়ী যদি দরকার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমি তার পাশে গিয়ে দাঁড়াবো এবং তার জন্য যা যা করা প্রয়োজনীয়, মানসিকভাবে তাকে সাহায্য করা বা আর্থিকভাবে তাকে সাহায্য করা, যেভাবে তাকে সাহায্য করা সম্ভব অবশ্যই সাহায্য করব। এবং অ্যাকচুয়ালি সে তো একটা মানুষ, সে তো কোনো পাখি নয় যে তাকে আমি বাঁচিয়ে নিয়ে এলাম, আমার বাড়িতে আশ্রিত হিসেবে খাঁচায় ভরে রেখে দিলাম, এভাবে তো কখনো বাঁচানো যায় না। তো ব্যাপার হচ্ছে যে সে যে পরিবেশ পরিস্থিতির মধ্যে অত্যাচারিত হচ্ছে বলে দেখা যাচ্ছে বা মনে হচ্ছে, সেই জায়গাটার থেকে তাকে মানে রেস্কিউ করার জন্য যা যা করা উচিত বলে মনে হয় সেগুলো অবশ্যইভাবে করব। এবং সে কাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার পরে সেই জায়গাটাকে মানে দেখে নেওয়ার পর, আইডেন্টিফাই করে নেওয়ার পর
তাহলে আমি অবশ্যই তার পরিবারবর্গ দ্বারা যদি সে অত্যাচারিত হয়, সেটা যদি তার স্বামী হতে পারে, তার পুত্র হতে পারে বা আদার্সরা হতে পারে, তাহলে তাদেরকে একটা বোঝানোর একটা ব্যাপারও থাকতে পারে যে কেন তারা এরকম করছেন, যে সেটা একটা বোঝানোর হয়তো একটা ফলাফল হতে পারে। আদারওয়াইজ যদি দেখা গেল যে না সেরকম ধরনের কোনো ফলাফল হলো না, তখন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যা পদক্ষেপ নেওয়া উচিত যে সেই মহিলাটির পাশে দাঁড়ানোর জন্য, সেটা নেওয়া দরকার পড়লে অবশ্যই সেটা নেব। কারণ শিক্ষিত সমাজের হচ্ছে মানুষ হিসেবে যা যা করা উচিত সেটা তো অবশ্যইভাবে আমার করা উচিত। সেটা কোনো নারীর পাশে দাঁড়ানো হোক বা কোনো আন্ডার 18 কোনো মহিলা যে যার হচ্ছে তার পরিবারবর্গ তার অমতে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এরকম কোনো সিচুয়েশন যদি অ্যারাইজ করে, তাহলেও আমার একজন শিক্ষিত মহিলা হিসেবে এবং একজন শিক্ষিকা হিসেবে সমাজের আইন বা নিয়মের এগেনস্টে গিয়ে যেরকম যদি কোনো কাজ হয়ে থাকে আমার চোখের সামনে বা আমার নলেজগতভাবে, অবশ্যই আমার প্রোটেস্ট করা উচিত এবং তার জন্য যা যা করণীয় করা উচিত আমি করব। বর্তমান সরকারের যে বিভিন্ন প্রজেক্টগুলো, এইগুলো কন্যাশ্রী বা শুভসাথী ব্যাপারগুলো, এইগুলো কি কোনো ক্ষেত্রে আপনার মনে হয় যে গ্রামের মহিলাদেরকে বা মেয়েদেরকে অনুপ্রাণিত করছে যে বিদ্যালয়ে যাওয়া? আগে যেমন মেয়েদেরকে অপরিসে বিয়ে দেওয়া হতো বা বিদ্যালয়ে পাঠানো হতো না, কিন্তু এই জিনিসগুলো হওয়ার পরে কি কোনোভাবে তারা ইন্সপায়ার্ড হচ্ছে? আপনার কি মনে হয়? হ্যাঁ, একটা আর্থিক সাহায্য তো মানুষের কাছে একটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো সে জায়গায় একটা মেয়ে যদি আর্থিক সাহায্য পেয়ে যায় তো তাহলে সে অতি অবশ্যইভাবে সেই জিনিসটার প্রতি আরও বেশি মাত্রা অ্যাট্রাক্টেড হয়ে থাকে। যে হচ্ছে একটা আর্থিক সাহায্য যদি পাওয়া যায় সেই জায়গাটাতে কখনোই তার আর মানে মনে হয় না যে না আমি এটা করবো না বা ওটা করতে পারছি না। তো আর্থিক সাহায্য পেলে তার বাবা মাও যেমন খুশি হয় যে হ্যাঁ তাকে মেয়েটাকে আমি আরও পড়াতে পারছি, বা সে আরও নতুনভাবে বাঁচার দিক দিশা পায়। শিক্ষিত হলে তো মানুষের আরও বাঁচার অনেক রকম অপশান খুলে যায় নিজেদের মতো করে আর কি। তো সেই জন্য সরকারি যে বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে মেয়েদেরকে যথেষ্ট বেশিভাবে মানসিক দৃঢ়তা যাতে তাদের গড়ে ওঠে তার জন্য তো অবশ্যইভাবে তারা সাহায্য পাচ্ছে, এবং মেয়েটি যেমন পাচ্ছে পার্শ্ববর্তীভাবে তার মা বাবাও ওই একই সাহায্যটা তো হচ্ছে উপভোগ করছেন। তো তাই জন্য মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে তাদের আন্ডার 18 হিসেবে যদি বিয়ে দেওয়া হয়, এমনও অনেক ঘটনা ঘটছে যে তারা নিজেরা গিয়ে সেই বিয়েটাকে আটকাচ্ছে, তারা হয়তো বিডিও অফিসে জানাচ্ছে, তারা হয়তো থানায় জানাচ্ছে। তো এইভাবে মানে আগেকার যুগে যে ঘটনাগুলো ঘটতো যে মা বাবারা হয়তো বিয়ে দিয়ে দিত, হচ্ছে মেয়েরাও মুখ বুঝে হয়তো করে নিতে হতো, কিন্তু এখনকার দিনে সেগুলোকে আটকানোর মতো ঘটনাও হচ্ছে যেগুলোকে আমরা বলি নজিরবিহীন ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। সে মেয়ে নিজে যাচ্ছে গিয়ে সেগুলো হচ্ছে করছে, এবং মানে এরকম যদি কোনো এলাকায় যদি একটা ঘটনা ঘটে তাহলে সবার কাছে এটা একটা লেসেন্স হয়ে যাচ্ছে, এবং পরবর্তী দিনে মা বাবারাও ভাবছে যে না তাদের মেয়েগুলো হয়তো এরকম কোনো ঘটনা ঘটাতে পারে, মানে অ্যাজ এ উদাহরণ হিসেবে একটা হাইলাইটেড হয়ে যাচ্ছে। তার ফলে গেলে বাবা মারা আর সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে না। তার ফলে সরকারি যে বিভিন্ন যে স্কিমগুলো চলছে আর কি এর দ্বারা হচ্ছে কম বেশি করে সবাই অনুপ্রাণিত হচ্ছে, উপকৃত হচ্ছে। আচ্ছা, আদর্শ নারী বলতে আমি কি? দেখুন, আদর্শ নারীর সংজ্ঞা তো এক্স্যাক্টলিভাবে তো হচ্ছে কিছু তৈরি হয়ে নেই যে যেটা সেটা মুখস্থ করে এসে বলে দেওয়া যাবে। আদর্শ নারী হিসেবে হচ্ছে যদি বলতে যাওয়া হয় তাহলে প্রত্যেকের কাছে নিজ নিজের একটা আদর্শতার আলাদা সংজ্ঞা রয়েছে। আমি নারী হিসেবে আমি মানে ভগবানের ভাবে আমাকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন নারী হিসেবে, তার জন্য আমার সমাজের প্রতি, আমার পরিবারের প্রতি আমার বিভিন্ন রকমের দায়বদ্ধতা হয়তো একটা থেকে যায়। তো সেইগুলোকে আমি কতটা সাকসেসফুলভাবে নিজে মানে অ্যাচিভ করতে পারছি সেইটাকে যদি আমি নিজে বুঝতে পারি এবং তার সাথে আমার পরিবারও যদি এটা আমার সাথে সহমত হয় এবং আমার পার্শ্বস্থ যারা আছেন তারাও যদি সহমত হয়, তাহলে আমি বুঝতে পারবো আমি সাকসেসফুল নারী। আর যদি আমি সাকসেসফুল হই তাহলে অবশ্যই আমি বাদবাকি সমাজের চোখে আদর্শ নারী। আচ্ছা, প্রত্যেক বছর আমরা যে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করি, তো এই বছরে যে বিশেষ একটা দিন যে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, আপনার কাছে কি এটা কোনো তাৎপর্য আছে বলে মনে হয়? দেখুন, বছরে তো বিভিন্ন একটা করে দিন বিশেষভাবে দিন হিসেবে পালিত হয়, সব দিনেরই একটা করে বিশেষভাবে দিন হিসেবে পালিত হয়, কিন্তু যদি একটা দিনই বিশেষভাবে তার মর্যাদা দিই আর বাদবাকি দিনগুলো তার অমর্যাদা করি
তাহলে কিন্তু ওই একটা দিন মর্যাদা দেওয়াটা আর কোনো মূল্য হয় না। তাহলে অবশ্যইভাবে মানে সব দিনই নারীর মর্যাদা সমানভাবেই দেওয়া উচিত, এবং শুধু নারী বলে না, সমাজে নারী পুরুষ সবার মর্যাদাই সমানভাবেই দেওয়া উচিত। যে নারী দিবসের আলোচনায় বসেছি বলে শুধু নারীর কথা বলবো আর পুরুষের কথা বলবো না, ব্যাপারটা তা নয়। নারীরও যেমন হচ্ছে মর্যাদা দেওয়া উচিত, পৃথিবীর মানে সব মানুষ নারী পুরুষ সমানভাবেই মর্যাদা পাওয়া উচিত বলে আমার মনে হয়। এবং সেই জায়গায় শুধু একটা দিন কারোর দিন হিসেবে হচ্ছে মানে নির্ঘণ্ট না তৈরি করে সব দিনটাকেই যাতে সবটাই সমানভাবে পাওয়া যায় বা দেওয়া যায়, সেটা আমাদের অবশ্যইভাবে দেখা উচিত। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনেক মানে ভ্যালুয়েবল টাইম আপনি আমাদেরকে দিলেন। দর্শককে নমস্কার। নারী দিবস সম্পর্কে শুনতে শুনতে আমরা বিদ্যালয়ে, আমরা নানান স্থান ভ্রমণ করেছি নানান বিষয়ে আলোচনা, পর্যালোচনা, স্বনামধন্য ব্যক্তিবর্গের কাছে শুনেছি তাদের মূল্যবান মতামত। আমরা এখন চলে এসেছি ইচ্ছেডানা নামক একটি সংগঠনের কাছে, যে সংগঠন বিনা শুল্কে ছেলে মেয়েদেরকে পড়াশুনো প্রদান করছে, শিক্ষা প্রদান করছে, সংস্কৃতি প্রদান করছে। শুধু তাই নয়, সুখে দুঃখে সব কিছুতেই তাদের পাশে থাকছে, তাদেরকে বড় করে তুলছে। আসুন তাদের কাছে নারী দিবস সম্পর্কে একটু মূল্যবান কথা আমরা শুনে নিই, কারণ তাদের চোখে নারী আর নারী দিবসই কিন্তু আসল নারী দিবস। আচ্ছা সংঘমিত্রাজি, আপনাদের এই যে ইচ্ছাডানা যে সংগঠন, এটা কত বছর? এটা ওই 6-7 বছরের মানে আপনারা কী ধরনের কি কাজকর্মের সঙ্গে যুক্ত? এটা তো অবশ্যই একটা সোশ্যাল সার্ভিসের ব্যাপার, তো স্বেচ্ছা সংস্থা। আমরা এখানকার যে প্রান্তিক শিশুরা রয়েছে, মানে আমরা তো সত্যি মেদিনীপুরে এই অংশে আমরা আদিবাসীদের সঙ্গে, ওরা কিন্তু আমাদের নেবার ধরে নিই, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেইভাবে ওদের সঙ্গে মিশি না, ওদের কষ্টবোধ ওগুলো আমরা বুঝি না, কিন্তু আমরা এখন ওইটা উঠে আসছি। আমরা চেষ্টা করছি ওদের অসুবিধাগুলো কোথায়, ওদের মায়েদের কষ্ট, ওদের মায়েরা হয়তো চাইছে যে বাচ্চাটাকে আমি লেখাপড়া শেখাই, কিন্তু সেখানে বাবা হয়তো রোজ মদ খেয়ে শেষে মারপিট করছে এবং সে চাইছে না যে বাচ্চাটি পড়াশোনা করুক। আমরা চেষ্টা করছি এই বাচ্চাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এদের করোনাকালেও আমরা এদেরকে পড়াশোনা এবং পড়াশোনার ব্যাপারে সাহায্য করেছি, এবং করোনাকালে যত রকমের নিয়ম যেগুলো পালন করা সেগুলো আমরা এদের মধ্যে, এই বাচ্চাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, এবং সেই সময় ওদের আমরা নানা রকমভাবে সাহায্য করেছি। এবং এখন আমাদের এইটি একটি কাজ, আর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আর বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ। বছর খানেক আগে ওই দীঘাতে একটা ডিজাস্টার হয়েছিল, সেই সময় মনে আপনার এখান থেকে পাঠিয়েছিলেন, ত্রাণ পাঠিয়েছিলেন? হ্যাঁ, ত্রাণ পাঠিয়েছিলাম। শুধু তা নয়, আমরা আমাদের এখানকার সদস্যরা যারা একটু পারি আর কি, তারা করি কি নিজেদের হয়তো সন্তানদের কোনো অনুষ্ঠানে, যেহেতু আমরা এরকম, আমরা চেষ্টা করছি আমাদের পরের জেনারেশন, আমাদের সন্তানদের মধ্যেও এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার। সেই জন্য তারাও হয়তো কেউ তাদের জন্মদিনে চাইছে যে কোনো একজনকে, কোনো হ্যান্ডিক্যাপ বাচ্চাকে একটা হুইল চেয়ার দেওয়া হোক, হ্যাঁ, কারোর বিয়েতে হয়তো চাইছে একটা হুইল চেয়ার দেওয়া হোক, বা এই ধরনের এখানে কোনো সদস্য তাদের পরিবারের কারো বিয়েতে বিয়ে বা হুইল চেয়ার বা কম্বল দান, এইভাবেই আমরা এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং চেষ্টা করছি এদের মায়েদের মধ্যেও জিনিসটা আনার। এবং আরেকটা জিনিস, যে এদের মধ্যে একটা ভীষণ ভালো শৈল্পিক সত্তা রয়েছে, সেইটার ওপরেই আমি এখন কাজ করছি। মানে এদেরকে সপ্তাহে একদিন করে আঁকা শেখাচ্ছি, এবং যথেষ্ট ভালো এরা এটা করছে। এবং মানে আমার যেটা ইচ্ছে,
আমার আদার্স যে মেম্বার্সদের সঙ্গে বসে যেটা করেছি যে এদেরকে যদি কোনো রকমভাবে একটা হাতের কাজ শিখিয়ে, হ্যাঁ, এদের কতদূর পড়ানোতে এগোতে পারবো আমরা জানি না, কিন্তু তবুও, কারণ এদের তো এখন নানা রকম হচ্ছে, পড়াতে হয়তো বাইরে থেকেই অবজেকশন দিচ্ছে, নতুন নতুন তো আসতেই দিত না, খুঁজে খুঁজে গিয়ে নিয়ে আসতে হতো। হ্যাঁ, এবং একটা ভীষণ প্রবণতা অল্প বয়সে বিয়ে দেওয়া, এবং এটা শুধু পরিবারের নয়, সমাজও এর জন্য তাই। সমাজ ভীষণভাবে তাদের হেজিটেট করে বাবা মাকে, কেন তুই পড়াবি, কেন বেশি দিন রাখবি, তারপরে পালিয়ে যাবে, তারপরে এই করবে, তখন কি করে মুখ দেখাবি। এবার এই কারণে এদেরকে একদম মানে বাবা মাকে এমন একবারে করে দেয় না, তখন বাবা মা বাধ্য হয় বিয়ে। এবং সবচেয়ে আমাদের খুব প্যাথেটিক লাগে যে আমাদের উপস্থিতিতেই, আমাদের ইয়েতেই, এই করোনার সময় না খেতে পাওয়ার জন্য আমাদেরই এখানকার একটি মেয়ে পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল এবং এত গরিব, তার বাবা মা আমাদেরকে না জানিয়ে গোপনেই তার বিয়ে দিয়ে দেয়। এবং আমরা যখন জানতে পারলাম, আমরা কোনো রকম স্টেপ নিতে পারলাম। এটা আমাদের একটা খুব মানে কষ্টের জায়গা, এবং সেইটা আমরা এখন সব মেম্বাররা মিলে ঠিক করেছি আর যেন এই ধরনের ঘটনা আমাদের এই বাচ্চাগুলোর মধ্যে না হয়। মহিলা সদস্য প্রচুর, 30-40 জনের মতো তো মহিলা সদস্য আছে, তার মধ্যে বেশিরভাগ কলেজ গোয়িং গার্লসও আছে, বা হয়তো ইউনিভার্সিটিতে এরকম পড়া মেয়েরাও রয়েছে। সেটা হচ্ছে যে দেখুন, এটা তো মহিলা মহিলা পরিচালিত। এবারে হচ্ছে যে প্রথমে দিকে যে কোনো সমস্যা হয়েছিল বা আপনাদের মাথা হঠাৎ এলো কেন যে সমস্যা করবে, ভাবনাটা মাথায় এলো? আসলে প্রথমে আমরা পার্সোনালি এরকম করতাম কাজ পার্সোনালি এরকম যে কজন মিলে এরকম টুকটাক কাজ করতাম, তারাই ঠিক করলাম যে আমরা এরকম আলাদা আলাদাভাবে কেন টুকটাক কাজ করব, আমরা বরঞ্চ একটা দল তৈরি করি, তাতে আমাদের আরো শক্তি বাড়বে, আরো অনেকজন এতে আসবে এবং আমরা আরো বেশি ভালোভাবে কাজ করতে পারবো। এটা ভেবেই এটা শুরু। আচ্ছা, প্রথমে দিকে বলো কি অসুবিধার সম্মুখীন হয়েছিল, যেহেতু মানে মহিলাদের সংখ্যা এখানে মেনলি বেশি, সেই জন্য কি প্রথমে থেকে প্রত্যেকের অসুবিধার সম্মুখীন? না, প্রথমে থেকে আমরা একটা অসুবিধার সম্মুখীন হইনি। ওই বাচ্চাদেরকে নিয়ে আসা ছাড়া সেরকম অসুবিধা নয়, কারণ প্রথম থেকেই আমরা আমাদের ছেলেদের হেল্প পেয়েছি। প্রথম থেকেই আমাদের এখানকার যে ছেলেরা রয়েছে, হ্যাঁ, বিশেষ করে গৌতম রায়ের কথা বলতেই হয়, উনি পুরো আগলে রেখেছেন আমাদের দলটাকে। যেখানে যেতে চাই, যে ধরনের বা আমাদের যদি কোনো আইডিয়া আসে, সেটা কতটা ফ্রুটফুল করতে পারবো, কতটা হবে কি না, কি করবো না করবো, সমস্ত ব্যাপারে ওনার গাইডেন্স বেশি পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। আপনি তো বলুন যে এই যে আন্তর্জাতিক যে নারী দিবস যেটা আমরা করি প্রত্যেক বছর 8ই মার্চ, এই আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আপনার ব্যক্তিগত মতামত, বা বছরে যে একটা দিন যে আমরা আন্তর্জাতিক নারী দিবসে অবজার্ভ করি, উদযাপন করি বিভিন্ন রকম মানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তো এইটা কি আপনাকে যে কোনো বিশেষ তাৎপর্য আছে যে বছরে একটা দিন যে আমরা করছি? বছরে একটা দিন আন্তর্জাতিক নারী দিবস করে যে আমরা যেটা করি, তাতে কিন্তু কোনো লাভ হয় না। অ্যাকচুয়ালি এটা সবার ভেতরে নারীদের প্রতি যে সম্মান, সেটা প্রতিটা মানুষের প্রতি এবং নারীদেরও প্রতি, নারীরাও নারীদের অসম্মান করে, হ্যাঁ, সেই জিনিসগুলো সবার মধ্যে, সবার মনের মধ্যে সমানভাবে যাওয়া দরকার। শুধু বছরে একদিন আমি নারী দিবস পালন করে একটা নারীদের কয়েকজনকে সম্মান জানালাম, হয়তো ওনাদের থেকেও আরো অনেক নারী রয়েছেন যারা হয়তো গোটা জীবনটাই ওইভাবে ওর থেকেও বেশি ত্যাগ করে, ওর থেকেও বেশি কাজ করছে সমাজে, তারা কিন্তু উঠে আসে না লাইটে। শুধু ওই একদিন আমি বিশেষ কয়েকজন নারীকে লাইটে এনে, আমার মনে হয় না এটার কোনো তাৎপর্য আছে। তার থেকে বরঞ্চ ওই দিন সবাই যদি শপথ নেয় যে না,
ঘরে ঘরে প্রত্যেকটি নারী এবং পুরুষকে এই নারীর অত্যাচার বা নারীর যে এই যে পেছনে পড়ে থাকা, হ্যাঁ, এই নারীদের হ্যারাসমেন্ট, এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। হ্যাঁ, এইটাই আমার মনে হয় একটা সঠিক প্রথা, মানে সঠিক ব্যাপার হবে নারী দিবস। এখানে যেসব প্রান্তিক শিশুরা পড়তে আসে বা মেয়েরা যে আসে, বেশিরভাগ আদিবাসী ক্ষেত্রে মেয়েরা পড়তে আসে। তো আপনি তো অনেকদিন ধরে এসবের সঙ্গে যুক্ত আছেন, এদেরকে পড়াচ্ছেন বা এদের সোসাইটিটা মোটামুটি আপনি জানেন। তো এই মুহূর্তে যে আদিবাসী সমাজে শিক্ষার মানে আলো মানে হালটা কীরকম, মানে শিক্ষা ঠিকঠাক প্রপারমেন্টে না পেলে তো মানুষের মানে মেন্টালি যে ডেভেলপমেন্ট সেটা তো হবে না। মেয়েদের অবস্থানটা ঠিক কি? মেয়েদের অবস্থানটা ঠিক একটা মানে পুতুলের মতো, হাজবেন্ড ছাড়া, হ্যাঁ হ্যাঁ পুতুলের মতো, মানে হাজবেন্ডের ওপরে সে যেতে পারে না, হাজবেন্ড ড্রিঙ্ক করছে সে কোনো রকম প্রতিবাদ করতে পারে না, বা সে নিজেও সেই হাঁড়িয়া তৈরি করছে, সে নিজেও খাচ্ছে, হ্যাঁ, তার সন্তানরাও সেগুলো দেখছে, হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু এখনো হয়ে চলেছে এবং কারোর সেরকম সাহস হয় না যে রুখে দাঁড়াবে। ছেলে হয়তো অল্প বয়সে, আমি তো দেখছি অল্প বয়সী ছেলেরা হয়তো ওই 10-12 বছরের মধ্যেই তারা ওই হাঁড়িয়া খাওয়া থেকে শুরু করে পাতা খাওয়া, তারপরে ওই নানা রকম নেশার দ্রব্য নেওয়া, কিন্তু তাদের মায়েরা এই ব্যাপারে ওয়াকিবহাল নয়, একদমই নয়, এবং মেয়েদের ব্যাপারে তো ওয়াকিবহালই। হ্যাঁ, তারা শুধু চায় যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও, তার থেকে ছেড়ে ফেলো, এবং যে জামাই হবে সেও এই সেম জিনিস করবে, এবং কি বলবো, বছর বছর ওদের তো কোনো রকম ইয়ে নেই, ফ্যামিলি প্ল্যানিং নেই, হ্যাঁ, এবং এইভাবেই কিন্তু চলে আসছে। এখনো আমাদের এই মেদিনীপুর শহরের এত কাছের আদিবাসী সমাজেও ওই সেম জিনিস চলে আসছে। আমরা কিছুতেই পারছি না, মানে ওদের ফার্স্ট জেনারেশনকে কিছুতেই তুলতে পারছি না। আচ্ছা, আপনি বর্তমানে এমনি ওভারঅল মানে নারীর অবস্থানটা আপনার মতো, মানে শুধু আদিবাসী না, ইন জেনারেল আমি দেখি আপনি যে করেন নারীর অবস্থানটা, মানে আমাদের মতো শিক্ষিত সমাজে হয়তো কিছুটা হলেও ভালো, কারণ এখন অনেকেই রোজগারি হয়েছে, এবং সবচেয়ে যে কথাটা এখন শোনা যাচ্ছে যে রোজগারি মানে বৌমা বা রোজগারি মেয়ে, তাকে তো কিছু বলা যাবে না, তার তো নিজস্ব মানে সে তো কন্ট্রিবিউট করবেই অনেক সংসারে, সুতরাং মানে তাকে খুব ইয়ে করে রাখা হয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তো সেটা আমাদের লক্ষ্য নয়, যে রোজগার করছে সেও যেমন সম্মান পাবে এই সমাজে, যে হোম মেকার সেও সেম সম্মান পাওয়ার যোগ্য। হ্যাঁ, কারণ হোম মেকার কিন্তু অনেক বেশি কাজ করছে, কিন্তু সেই জিনিসগুলো এখনো আমাদের সমাজে আসেনি বা হচ্ছে না। হ্যাঁ, এখনো একজন নারী তো সেই তো আমরা মানে আমরা মানে কি বলবো, বোধা ভাষা যেটা বলি যে সে হচ্ছে বাড়ির হোম মিনিস্টার। হ্যাঁ হ্যাঁ, এবং মানে তাকে দেখি মানে মায়ের কাছ থেকে সন্তান প্রথম শিক্ষাটা নেবে, এবং মা যদি ঠিকঠাক মানে নিউট্রিশন না পায় তো সন্তান এ হবে না, তার ঠিকঠাক গ্রোথ হবে না, এগুলো তো জানি। এবং যদি দেখা যায় যে সন্তান ছোট থেকে দেখে যে তার পরিবার আদার্স যারা মেম্বার তারা মাকে ছোট থেকে এ করছে, ইমিটেট করছে, কারণ সেও তার মাকে ওরকমই করবে। ঠিক সেম জিনিসটাই চলে আসছে এখন, কোনোভাবেই চেঞ্জ কিন্তু খুব যে একটা হয়েছে আমাদের সমাজে তা নয়। এখনো বাবা মা সবসময় ছেলের বিয়ে দিতে গেলে চাকুরিরতা মেয়ে আমাদের ওপরে ছড়ি ঘোরাবে, এরকম মেয়ে চলবে না। হ্যাঁ, এর পায়ের তলার মাটি শক্ত, তার মানে কি সে তখন চাইছে কি এমন একটা মেয়ে যে রুখে দাঁড়াতে পারবে না, যে সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারবে না, তাকে গিলে নিতে হবে সমস্ত সত্যি কথাগুলোকে, মানে মিথ্যে ভেবেই তাকে ইয়ে করতে হবে। এই জিনিস কিন্তু এখনো আমাদের সমাজে চলছে। আচ্ছা, এই নারী স্বাধীনতামূলক যে আন্দোলন, এই আন্দোলনটা কি আপনার কি ঠিক প্রপার ওয়েতে ঠিকঠাক না, প্রপার ওয়েতে কিন্তু চলছে না। আমি এটা আগেও বললাম আপনাকে এবং এখনো বলছি
ওইটা কিন্তু চলছে না এখন অবধি। আমার অনেক স্টুডেন্ট, আমার নিজস্ব একটা হাতের কাজের স্কুল রয়েছে চতুষ্পর্ণী বলে, সেখানে আমার বাড়িতেই রয়েছে। আর কেরানীটোলায় ডক্টর অনাদি রায়ের চেম্বারের ওই গলিতেও চতুষ্পর্ণীর আরেকটা ব্রাঞ্চ রয়েছে। আমি হোপ কলেজেও কেরিয়ার সেলে শিখিয়েছি, এখন আমি আর শেখাচ্ছি না, তো করোনার পর থেকে। তো আমি দেখলাম এই মেয়েদেরকে নানা রকম হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই মেয়েদের মায়েরাই বলছে না ওখানে গিয়ে কি হবে, হ্যাঁ, বা পাড়ার কাকিমা জেঠিমা এরা বলছে ওখানে কাঁথা স্টিচ শিখে কি হবে, তোর চোখ খারাপ হয়ে যাবে, তুই ঘরে বসে থাক, হ্যাঁ, তার থেকে তোর চোখটা ভালো থাকবে। কিন্তু এই আমি মধ্যমগ্রাম, মসলন্দপুর, হাবড়া ওই সব জায়গায় গিয়ে দেখেছি ওখানে খুব অবস্থা খারাপ, বাড়ির মেয়ে স্টিচ করছে, একদিক থেকে ব্রেস্ট ফিট করছে, আবার এক হাতে রান্না করছে, এই রকম অবস্থার মধ্যে। তাহলে কেন আমাদের এখানকার মেয়েরা পারছে না ওই জিনিস করতে? আসলে এগুলো কিন্তু আমাদের সামাজিকই একটা যে করতে দেয় না। আমি অনেককে তুলে আনার চেষ্টা করেছি, তারা পরবর্তীকালে আমাকে স্টিচের ব্যাপারে চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু স্টিচ কি হচ্ছে না? আজ শান্তিনিকেতনে তো দিব্যি ওই স্টিচকে বেস করেই চলছে, হ্যাঁ। আরেকজন বয়স্ক মহিলা ওই কাঁথা স্টিচকেই তো আজকে নিয়ে এসছেন বিশ্বের আলোয়। তাহলে কেন আমাদের এখানে এইটাই দেখেছি, দুপুরবেলায় খাও দাও বিশ্রাম নাও ঘুমাও, বা ইয়াং মেয়েরা তুই পড়, কিন্তু সে হয়তো পড়ছেও না ঠিক মতো করে। আর আরও একটা জিনিস আমি যেটা আমার স্টুডেন্টদের বলি, যে প্রত্যেকের এক লাইফে একটা নিজস্ব স্পেস থাকা দরকার। পড়ছো, তুমি টিউশন নিচ্ছ চাকরির জন্য, কিন্তু এখন তো সবকিছু সহজলভ্য নয়। একটা চাকরি পেতে গেলেও কিন্তু এখন অনেক স্ট্রাগল করতে হয়। তো এই যে সময়টা, তখন তাদের মনে বিরাট ডিপ্রেশন আসে। সেই ডিপ্রেশন থেকে কিন্তু কাটার উপায় হচ্ছে পেইন্টিং, সেলাই, বিভিন্ন রকম হাতের কাজ, হ্যাঁ, এগুলো যদি তারা করে তারা কিন্তু মেন্টালি অনেক ফ্রি থাকবে। আমার কিছু স্টুডেন্টদেরকে আমি শেখাতে পেরেছি, আর কিছু জনকে পারিনি। যেমন আপনি যে বিদ্যাসাগর হলে যে মাঝখানে হয়েছিল, আবার তখন হচ্ছে বিদ্যাসাগর হলে হচ্ছে, তারপরে আপনার কি বলে জেলা পরিষদের মাঝখানে হয়েছিল, ওই যে বিভিন্ন মেয়েরা তাদের মানে ঘরের তৈরি সামগ্রী সব আপনি যেগুলো বলছেন আর কি, হোম মেটিনে তারা অনেক মানে অনেকেই মানে শিক্ষিত মহিলা, এগুলোতে অ্যাকচুয়ালি কি এগুলোতে আপনার অর্থনৈতিক দিক থেকে তারা স্বনির্ভরশীল করে তোলা। শুধু তা না, আমি যেটা এবং আমাদের যে বিসিসিআই যে ওমেন সেল আছে, এরা আছে, তারাও তো এনকারেজ করছে। আমি বলছি যে ঠিক আছে, মা তোকে এটা বলছে, এটা করে সেল করতে হবে না, এটা তোর বাবা মায়ের, তোমার বাবা মায়ের প্রেস্টিজে লাগবে, ঠিক আছে, বাদ দাও। তুমি তোমার অফ আওয়ার্সে যখন একটু খুব ডিপ্রেসড লাগছে, অনেকক্ষণ পড়ে ফেলেছো, এবার তখন বসে একটা এঁকে ফেলো না, বা তখন বসে একটু সেলাই করে ফেলো না, দেখবে মন অনেক ভালো হয়ে যাবে। আপনার কি মনে হয় যে মানে একবিংশ শতাব্দীতে 2023 সাল, যে এখনো কি একজন নারী সে কি পুরুষের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারছে? অবশ্যই পারছে, মানে করলেও মানে মানে তার প্রতি যে সমর্থন সমাজের বা পরিবারে, সেটা কি মানে অন্তর থেকে হচ্ছে না একটা আর্টিফিশিয়ালি হচ্ছে? অন্তর থেকে সমর্থন হচ্ছে না, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়িতে যখন ঢুকছে, তখন কিন্তু পুরুষটিকে বলা হচ্ছে তুমি যাও রেস্ট নাও, কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে কাপড় জামা চেঞ্জ করে এসে চা, রাত্রের রান্না, খাওয়ার দাওয়ার সব তৈরি করছে, হ্যাঁ, আবার হয়তো দেখা যাচ্ছে সেই বাজার করছে, হ্যাঁ, এই জিনিস কিন্তু চলে আসছে আমাদের। মানে বিশেষ করে আমি কয়েকটা রাজ্য ঘুরেছি, আমি দেখেছি এই জিনিসটা বেশি করে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বেশি করে। অন্য স্টেটে যে নেই তা নয়, হ্যাঁ, অন্য স্টেটে দেখেছি কুমারী পূজন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তাও ওদের ওখানে মেয়ে হয়েছে ব্যাস, হ্যাঁ। আমি রিসেন্টলি একজন ডাক্তারের ফ্যামিলিতে মেয়ে হতে তাদের যে এক্সপ্রেশন দেখেছি, আমি খুব হতাশ হয়ে গেছি। যে মেয়ে হলে এরকম হয় আমার কোনো আইডিয়া ছিল না। এই
শতাব্দীতে এসে, এই 2023-এ দাঁড়িয়ে মেয়ে হলে যে এইরকম মুখের এক্সপ্রেশন হয়ে যায়, হ্যাঁ, আমার কোনো আইডিয়া ছিল না। এবং এখনো ধারণা আছে ঠাকুরের ফুল, ঠাকুরের প্রসাদ এই খেলে নাকি ছেলে হয়। তাহলে সায়েন্সের কি রইলো, বায়োলজির কি রইলো? সায়েন্স কোথায় এগিয়ে নিয়ে গেল মানুষকে? আর যে ডাক্তারের বাড়িতে হচ্ছে সে ডাক্তারও তো জানে যে ওই ক্রোমোজোমের জন্য হয়নি, তাহলে সে কেন প্রতিবাদ করে তার মা বাবার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না? এটাও একটা আমার কাছে ভীষণ মানে এটা এখন যে চিরাচরিত যে একটা ধ্যান ধারণা যে মেয়ে হলে তার তো তার শ্বশুর বাড়ি চলে যাবে, তার কোনো তার বাপের বাড়ির প্রতি, তার মা বাবার প্রতি তার কোনো নেই, মানে তুমি পৃথিবীতে এসছো মানে এই যে বাড়িটা এটা হচ্ছে তোমার কাছে কিছু দিনের জন্য, তোমার মূল বাড়ি হচ্ছে ওইটা। এটা কিন্তু এখনো কিন্তু মানে তাদের মধ্যে এই যায়নি। এক সময় যেটা ছিল যে জন্মানোর সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে কিছু ঢুকিয়ে দেওয়া হতো, এখনো কিন্তু দেখা যাচ্ছে তোমার জায়গায় রয়েছে। ঠিক আছে দিদি, নমস্কার। আজকে আমরা এসছি ইচ্ছেডানার একজন অন্যতম সদস্যা সুস্মিতা কুণ্ডুর কাছে। ওনার কাছ থেকে জেনে নেব ওই আন্তর্জাতিক নারী দিবস নিয়ে ওনার কিছু মূল্যবান কথা এবং এই ইচ্ছাডানা যে সংস্থাটা সেটা সম্বন্ধে ওনার কাছ থেকে দু এক কথা জেনে নেব। আর এছাড়া ওনার আরও একটা পরিচয় আছে, উনি ইচ্ছেডানা এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দুটোরই সক্রিয় সদস্য এবং পাশাপাশি উনি টুকটাক অভিনয়ও করেন ইত্যাদি। আচ্ছা নমস্কার, আপনি এই ইচ্ছাডানা যে সংস্থাটা এটার সম্বন্ধে আপনি একটু বলুন। আপনার ইচ্ছেডানা সংগঠনটা 2019 সালে শুরু হয়েছিল। তো ওটা প্রথমে আমরা পাড়ার মহিলারাই নিজেদের পরিবারে বা নিজেদের সংসারের কাজ ফিরে সমাজের জন্য যদি কিছু করতে পারি এই মানসিকতা নিয়েই একসাথে ঘুরেছিলাম। এবং আস্তে আস্তে প্রথমে মহিলারা, তারপরে আমাদের পাড়া দাদারা যুক্ত হয়, এইভাবেই সংগঠনটা শুরু হয়। এবং আমাদের মূল যেটা কাজ মেন, আমাদের পাড়ার যে আদিবাসী সম্প্রদায় রয়েছে সেই সব বাচ্চাদেরকে, মানে ওরা হয়তো কেউ 7, 8, 9-এ উঠে গেছে, করোনাকালে পরীক্ষা হয়নি, কিন্তু তারা বেশি কিছু জানে না, তাদেরকে মোটামুটি বেশি জ্ঞানটুকু দেওয়া আমাদের উদ্দেশ্য। এবং তার সাথেই তাদেরকে একটু বিনোদনমূলক নাচ, গান, আঁকা শেখানো, এগুলো আমাদের সদস্যরা করে থাকেন। তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মনোভাব গড়ে তোলাটা আমাদের উদ্দেশ্য। মানে নাচ গান যে শেখানো হয়, মানে এখানে কি আলাদা করে কি মানে কাউকে নিয়ে আসেন? আমাদেরই সদস্যদের মধ্যে ভারতীদের মজার নাচ শেখান, সুদীপ্তা মহাপাত্র নাচ শেখান, এবং আমাদের যে প্রেসিডেন্ট আছেন সম্পাদক প্রধান নাটক বাচ্চাদের নাচ আসে। আছে মোটামুটি তাও আপনাদের এখানে মানে মেল ফিমেল মিলিয়ে সদস্য মানে মেম্বার কত? 30 জন। মানে ফিমেল মেল ফিমেল মিলিয়ে যদিও সেখানে মহিলা সদস্য বেশি না। আচ্ছা, আর হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আপনার কি ভাবনা? মানে এটা কি আপনার কাছে কোনো বিশেষ কোনো সিগনিফিকেন্স আছে দিনটা? দেখুন, গুরুত্ব বিশেষ করে নারী দিবস, কোনো একটা দিবস বিশেষ করে যখন থাকে তখন মনে হয় সমাজে তাদের কোথাও একটা পিছিয়ে পড়ার ব্যাপার থাকে, সেটা থেকেই একটি বিশেষ দিবস ঘোষণা করা হয়, না হলে তো মানুষ দিবসই হতে পারে, নারী দিবস হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো আমার যেটা মনে হয় যে আস্তে আস্তে নারীরা এগোচ্ছে, কিন্তু মানে যতটা বাহ্যিকভাবে এগোচ্ছে ততটা মানসিক ভিতর থেকে যে যোগ সেটা কিন্তু এগোচ্ছে না। মনে হয় যে আমি অনেক সময় দেখেছি গ্রামের অনেক মহিলা ভিতরে রয়েছে, তারা হয়তো গ্রাম্য জীবনে বাস করছে, কিন্তু তার মধ্যেও মানসিক জোর অনেক বেশি। এটা হয়তো একটা প্রেসিডেন্সি কলেজে পড়া মহিলারও নেই। তাই মনের জোরে এগিয়ে যাওয়া এবং প্রত্যেকের স্বাবলম্বী হওয়া এটা খুব জরুরি বলে আমার মনে হয়।